মাঝরাত আমিরের মোটর বাইকটা প্রচণ্ড গতিতে ফাঁকা রাস্তা দিয়ে ছুটে চলেছে। আমির হাকিমপুর থেকে তাদের বাড়ি ফিরছে। হাকিমপুরে তার এক বন্ধুর বাড়ি। সেই বন্ধুর বিয়ে ছিল আজ। চেষ্টা করেছিল সন্ধ্যের মধ্যে বেরিয়ে পড়বে, কিন্তু বন্ধুর পীড়াপিড়িতে রাতে খেয়ে যখন বের হলো তখন 11টা বাজে। যদিও আমিরের বন্ধু তাকে রাতে থেকে যেতে বলেছিল, কিন্তু সে রাজি হয়নি, কারণ পরদিন তার বাবাকে ডাক্তার দেখানোর ডেট আছে। এই ঝাউবনের কবরস্থানটা ভালোই ভালোই পার হতে পারলে আর ভয় নেই। হেডলাইটের আলোতে অনেক দূর পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। হঠাৎ হেডলাইটের আলোতে দেখতে পেল কবরস্থানের গেটের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। হাত তুলে আমিরকে বাইক দাঁড় করানোর জন্য ইশারা করছে। কি ব্যাপার, এত রাতে এই মেয়েটা কবরস্থানের গেটের সামনে কি করছে? আমির বাইকটা মেয়েটার সামনে দাঁড় করালো। কিন্তু এত রাতে এখানে কি করছে সেটাই ভাবছে আমির। বাইক দাঁড় করালেন কেন? কি দরকার বলুন? আপনি তো বিরামপুর হয়ে যাবেন। আপনি কি আমাকে সামনের ওই 3 মাথার মোড়ের কাছে নামিয়ে দিবেন? আপনি এত রাতে এখানে কেন এসেছিলেন? আমার বোন অনেক দিন ধরে অসুখে ভুগছিল। আজ সন্ধ্যায় হঠাৎ মারা যায়। কেন, কি হয়েছিল তোমার বোনের? আর তার জন্য আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? আমার বোনের আগে করোনা হয়েছিল, কিন্তু তারপর ভালো হয়ে গিয়েছিল। তাই মারা যাওয়ার পর কেউ আমাদের সাহায্য করতে আসে নাই। এজন্য আমি বোনকে দাফন করার জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু এসে দেখি কবরস্থান বন্ধ। তাই আবার ফিরিয়ে নিয়ে যাব। এই কথা শুনে আমিরের গায়ে কাঁটা দিয়ে উঠল, কলকল করে ঘামতে লাগলো। আপনি একটা মেয়ে মানুষ, এত রাতে লাশ দাফন করতে এসেছেন? না, আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। আমি আর আমার বোন থাকতাম। এখন বোনও আমাকে ছেড়ে চলে গেল। আমি একা হয়ে পড়লাম। আমার তো মনে হচ্ছে মেয়েটার অন্য কোনো মতলব আছে। নিশ্চয়ই কোনো ফন্দি ফিকির সাজিয়েছে। আপনার বোনের লাশটা কোথায়? ওই যে ওই গাছতলায়। গাছতলায় তাকিয়ে দেখল মাঝারি সাইজের একটা লাশ কাফনে মোড়ানো। আমিরের কেমন অস্বস্তি হতে লাগলো। ওর বারবার মনে হতে লাগলো এটা ওই মেয়েটার কোনো ফন্দি ফিকির। আমায় মাফ করবেন, আমি আপনাকে আর ওই লাশটাকে সঙ্গে নিয়ে যেতে পারবো না। এই শুনশান গভীর রাতে একটা লাশ সহ একটা অসহায় মেয়েকে তুই একা ফেলে রেখে চলে যাচ্ছিস? তোর মতো ভীতু কাপুরুষ আমি দেখিনি। আমি তো বলেছিলাম বিরামপুরের 3 মাথার মোড়ে নামিয়ে দিবি। এখান থেকে তো বেশি দূরে নয়, তাও পারবি না? না, আমি পারবো না, আমাকে ক্ষমা করবেন। বেশ, যা। তবে এর ফল কিন্তু ভালো হবে না। সামনে তোর অনেক বিপদ। যা, চলে যা। আমির আর দাঁড়িয়ে না থেকে বাইক নিয়ে কবরস্থানের সীমানা পেরিয়ে অনেক দূর চলে গেল। কাজটা কি ভালো করলাম? হতে পারে মেয়েটা সত্যি সত্যি বিপদগ্রস্ত, অসহায়। আমি মনে হয় কাজটা ঠিক করলাম না। ওকে বাইকে করে নামিয়ে দিয়ে আসলেই ভালো হতো। বারবার মেয়েটার বলা শেষ কথাগুলো তার মনে পড়তে লাগলো। সে বাইকটাকে দাঁড় করালো। তারপর বাইকটাকে ঘুরিয়ে আবার কবরস্থানের দিকে যেতে লাগলো। দেখলো মেয়েটা তখনও সেইভাবেই দাঁড়িয়ে আছে। মেয়েটার সামনে গিয়ে বাইক দাঁড় করালো। আমি জানতাম আপনি ফিরে আসবেন। সে না হয় জানতেন, কিন্তু লাশটাকে দাফন না করে বাড়ি নিয়ে যাওয়া কি ঠিক হবে? বাড়ি নিয়ে যাওয়া ঠিক হবে না, কিন্তু কবরস্থান যে বন্ধ সেটা তো দেখতেই পাচ্ছেন। ঠিক তখনই লাশ নিয়ে একটা অ্যাম্বুলেন্স
গেটের সামনে দাঁড়ালো। ড্রাইভার নেমে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনারা এত রাতে এখানে কি করছেন? আপনারা কি লাশ দাফন করবেন? হ্যাঁ, একটা বেওয়ারিশ লাশ আছে, দাফন করে চলে যাব। আমির তখন ড্রাইভারকে সমস্ত ঘটনা খুলে বলল। ড্রাইভার কেমন সন্দেহের চোখে মেয়েটার দিকে একবার তাকালো, তারপর বলল, ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না, আমরা আপনাদের লাশও দাফন করে দেব। না না, কাউকে দরকার পড়বে না, আমি নিজেই করব। গেট খোলা হলে মেয়েটা পাঁজা কোলা করে লাশটা নিয়ে কবরস্থানে ঢুকলো। অন্য কাউকে হাতও লাগাতে দিল না। ব্যাপারটা আমার গোলমাল লাগছে, তুমি সাবধানে থেকো। আশ্চর্য, একটা মেয়ে একাই লাশটাকে নিয়ে চলল। হালকা নাকি লাশটা? আদৌ কি কাফনের ভিতর লাশ ছিল? যেখানে একটা লাশকে নামাতে 3-4 জনের দরকার পড়ে, সেখানে মেয়েটা একাই করে ফেললো। নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। তারপর দাফন করে বাইরে এলো সবাই। অ্যাম্বুলেন্সটাও চলে গেল। কি বলছিল ড্রাইভার? কিছু নয়। আপনি লাশটাকে একা কষ্ট করে নামাতে গেলেন কেন? ওরা তো সাহায্য করবো বলল। না, করোনা হয়েছিল তো আগে, তাই আমি নিজেই করলাম। ওদেরকে করোনার কথা বললে নিশ্চয়ই সাহায্য করতো না। ঠিক আছে, চলুন, আপনাকে বিরামপুরে 3 মাথায় নামিয়ে দিয়ে আমি বাড়ি চলে যাব। মেয়েটা বাইকে বসলো। আমির ফাঁকা রাস্তা দিয়ে জোরে বাইক ছোটাতে লাগলো। এক সময় সেই 3 মাথার মোড়ের কাছে এসে পৌঁছালো। আপনি এখানে নামবেন তো? হ্যাঁ, এখানেই নামবো। আশেপাশে তো কোনো ঘরবাড়ি দেখছি না। আপনার বাড়ি এখান থেকে কতটা? বেশ কিছুটা হেঁটে যেতে হবে। ভাবলো মেয়ে মানুষ, এত রাতে এইভাবে একা নামিয়ে চলে যাওয়া ভুল হবে, তাই বলল, ঠিক আছে, আমি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসছি। যাবেন? তাহলে তো খুব উপকার হয়। তারপর আমির আবার বাইক চালাতে শুরু করলো। ঝোপ জঙ্গলের ভিতর দিয়ে বাইক এগিয়ে যাচ্ছে। রাস্তাটা মাটির, চারপাশে ঝোপ ঝাড়ে ভর্তি। কি ব্যাপার, আপনি এই ঝোপ জঙ্গলের ভিতর কোথায় থাকেন? সামনেই আমার বাড়ি। কিছুটা যাওয়ার পর ছোট্ট একটা কুটির দেখতে পেল আমির। হ্যাঁ, এইখানে দাঁড়ান, এটাই আমার বাড়ি। ঠিক আছে, আপনি তাহলে যান, আমাকে আবার বাড়ি ফিরতে হবে, এদিকে রাতও অনেক হয়ে গেছে। আপনি আমার অনেক উপকার করেছেন, তাই বলছিলাম এত রাতে আর বাড়ি যেতে হবে না। রাতটুকুন এখানে কাটিয়ে সকাল সকাল বেরিয়ে পড়বেন। না না, বাবাকে কাল ডাক্তার দেখানোর ডেট আছে, আমাকে বাড়ি ফিরতেই হবে। ঠিক আছে, আপনি সকাল সকাল চলে যাবেন। তাছাড়া এত রাতে সামনের রাস্তা আরও ভয়ঙ্কর। বাম বটতলায় ডাকিনী থাকে। আপনার মতো সুদর্শন যুবককে একা পেলে মায়া দেখিয়ে আপনার সর্বনাশ করতে পারে। তাই রাতটা এই গরিবের কুটিরে কাটিয়ে দিতে বলছিলাম। বাড়িতে আর কেউ নেই, আমি একা। শেষ কথাটা কেমন যেন রহস্য করে বলল। আমির আর না করতে পারল না। আচ্ছা ঠিক আছে। বাইকটা কুটিরের সামনে স্ট্যান্ড করে মেয়েটার সাথে ভিতরে প্রবেশ করলো। ঘরের ভিতরটা যে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো থাকবে আমি সেটা ভাবতেই পারে নাই। বাহ, ঘর তো খুব সুন্দর। ওই আর কি, সারাদিন কাজ থাকে না, তাই গোছকাজ করি। ছিমছাম রাখতে আমার ভালো লাগে। আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম রেশমি। তার হাসিটা যে কোনো পুরুষের স্নায়ুতে আগুন ধরিয়ে দিতে পারে। আমার নাম আমির। বাহ, সুন্দর নাম তো। আমি রেশমি। মানে? না, কিছু নয়। আপনি বসুন, আমি চা নিয়ে আসছি আপনার জন্য।
তারপর রেশমি পাশের রুমে চলে গেল। আমার অজান্তেই আমি রেশমির প্রতি কেমন যেন একটা আকর্ষণ অনুভব করছি। তবে রেশমির চালচলনও কেমন যেন রহস্যময়। তার বোনের লাশ দাফন থেকে এই বাড়িতে তার একা থাকা সবই কেমন রহস্যময়। খানিক পর রেশমি চা নিয়ে ঢুকলো। নাও চা খাও, আমি তোমার বিছানা করে দিচ্ছি, ঘুমিয়ে পড়বে। আমির চা খাচ্ছে। এদিকে রেশমি সুন্দর করে খাটে বিছানা করে দিচ্ছে। কি ব্যাপার, রেশমি আমার জন্য এখানে বিছানা করে দিচ্ছে, ও কোথায় শোবে? একটাই তো রুম। রেশমি, তুমি কোথায় শোবে? একটাই তো রুম। আমার জন্য চিন্তা করতে হবে না, আমি রান্নাঘরে শুয়ে পড়ব। না না, তা কখনো হয় নাকি? আমি বারান্দায় শুয়ে পড়ছি, তুমি এখানে শুয়ে পড়ো। এখানে ভোরবেলায় খুব ঠান্ডা করে, তুমি ভিতরে শোও, আমি রান্নাঘরে শুয়ে পড়ব। এই রুমে তো আর একটা তক্তপোষ আছে, আমি না হয় ওই তক্তায় শুয়ে পড়ছি, তুমি খাটে শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। আমির তক্তা বসে শুয়ে পড়ল। রেশমি লাইট ল্যাম্পটা জ্বালিয়ে বাইরে বেরিয়ে গেল। আমির চুপচাপ শুয়ে আছে, মনের মধ্যে হাজার প্রশ্ন উকি দিচ্ছে। এখানে থাকাটা কি ঠিক হচ্ছে? একটা অপরিচিত মেয়ের সাথে এইভাবে না আসাটাই ভালো ছিল। এইসব বিভিন্ন প্রশ্ন নিজের মনের মধ্যে করে চলেছে। এমন সময় রেশমি ফ্রেশ হয়ে হাঁটু পর্যন্ত পাতলা নাইটি পরে খাটের ওপর তার মোমের মতো পা ছড়িয়ে শুয়ে পড়ল। আমিরের বুকটা ধক করে উঠল। চুপ করে মরার মতো শুয়ে রইল আমির। বুঝে উঠতে পারছে না কি করবে। বিভিন্ন রকম চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এইভাবে প্রায় 1 ঘন্টা হয়ে গেল। রেশমি উঠে ধীরে ধীরে আমিরের বিছানায় গেল। তারপর 4 হাত পায়ে ভর দিয়ে আমিরের ওপর উঠল। আমিরের চোখটা একটু লেগেছে। এমন সময় তার ওপরে কারো উপস্থিতি অনুভব করতে পারল। আমির চোখ খুলে তাকিয়ে দেখে রেশমি। বুকটা ধক করে উঠল। এ কি রেশমি, তুমি তুমি এখানে কি করছো? আমির, কিছু নাই, তোমাকে একটু আদর করতে ইচ্ছা করছে। মানে? না না, এসব ঠিক নয়, তুমি তোমার বিছানায় যাও। আমির, তোমার ভয় করছে? এবার দেখো আর ভয় করবে না। তারপর রেশমি তার মুখটা আমিরের গালের কাছে নিয়ে গেল। কেমন লাগছে আমির? এসব ঠিক হচ্ছে না রেশমি। সব ঠিক হচ্ছে, তুমি চুপ করে শুয়ে থাকো। তারপর রেশমি তার মুখটা নামিয়ে আনলো তার ঘাড়ের কাছে। তখন তার মুখটা একটা ডাইনির রূপ ধারণ করেছে। হঠাৎ জোরে তার ঘাড়ে দাঁত বসিয়ে দিল। আমির হাত পা ছুটতে লাগলো। আহ, এ কি করছো তুমি? ব্যথা লাগছে আমার, ছেড়ে দাও আমাকে। দুহাত দিয়ে তার মুখটা ঠেলে ওপরে তুলে দিল। আর তখনই তার বীভৎস মুখটা দেখে আঁতকে উঠল। হে কি, কে তুমি? তুমি তো রেশমি নও, কে তুমি? আমি কে? আমি রেশমি। একটু আগেই তো রেশমির আদর খাচ্ছিলি, ভুলে গেলি? আমি ডাকিনি, এ তল্লাটে আমি ঘুরে বেড়াই। ড্রাইভারের কথা না শুনে তুই বড় ভুল করেছিস। ডাকিনি? আমাকে ছেড়ে দাও, আমি তোমার কি ক্ষতি করেছি? ক্ষতি? তোকে আমার খুব ভালো লেগেছে, তাই তোকে আমার সাথী করতে চাই। তোকে মারার পর তুই আমি এই তল্লাটের রাজা রানী হয়ে থাকবো রে। না, আমাকে ছেড়ে দাও। দুহাত দিয়ে ডাকিনিকে ঠেলে সরিয়ে দিল।
অসভ্য ডাকিনি, সরে যা আমার কাছ থেকে। সোজা কথা শুনলি না? তাহলে এবার দেখ। আমি দরজা খুলে বাইরে বেরোতে যাবে, হঠাৎ কিসে যেন পা লেগে ছিটকে দূরে পড়ল। তাকিয়ে দেখল সেই সাদা কাফনে পেঁচানো লাশটা। এটা তো সেই লাশটা, এখানে এলো কি করে? ইয়া খোদা, বাঁচাও আমাকে। কোনো রকম উঠে ছুটতে লাগলো। আমির, কোথায় চললে আমাকে একা ফেলে? আমাকেও নিয়ে চলো তোমার সাথে, না হলে এই ডাকিনি আমাকে মেরে ফেলবে। পিছন দিকে তাকিয়ে দেখলো রেশমি দাঁড়িয়ে। রেশমি, রেশমি। পরক্ষণেই মনে পড়ল এটা ওই ডাকিনীর মায়া। না না, এটা রেশমি নয়, নিশ্চয়ই সেই ডাকিনী। আমির প্রাণপণ ছুটতে লাগলো। ডাকিনীটাও তার পিছন পিছন ছুটে আসছে। কতদূর যাবি? তোকে আজ শেষ করবই, তারপর আমার সাথী করে নেব। আমির ছুটতে ছুটতে হাঁপিয়ে উঠেছে। কোন দিকে যাচ্ছে সে নিজেও জানে না। হঠাৎ সামনে একটা ভাঙা বাড়ি দেখতে পেল। সে কোনো রকমে তার পিছনে গিয়ে লুকিয়ে পড়ল। একসময় সেই ভয়ঙ্কর ডাকিনীটাও সেখানে এসে উপস্থিত হলো। হ্যাঁ, আমি জানি তুই এখানেই কোথাও লুকিয়ে আছিস। বেরিয়ে আয়, বেরিয়ে আয় আমার কাছে। আমির দুহাত দিয়ে মুখটা টিপে ধরে আছে। হঠাৎ ডাকিনীটা হাওয়ার গতিতে আমিরের সামনে চলে আসে। বলেছিলাম না তোকে আমার সাথী করব। কেউ আমার হাত থেকে তোকে বাঁচাতে পারবে না। আয়, আয় আমার কাছে আয়। ভয়ে আমিরের গলা শুকিয়ে গেছে, থরথর করে কাঁপছে। ডাকিনীটা তার একটা হাত দিয়ে আমিরের গলাটা টিপে ধরল। আহ আহ, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমি মরতে চাই না। আস্তে আস্তে তার মুখটা ঘাড়ের কাছে নিয়ে যায়। আর ঠিক সেই সময় ফজরের আজান ভেসে আসে। ডাকিনীটা বিরক্ত হয়ে তাকে ছিটকে ফেলে দেয়। আমিরের মাথাটা দেওয়ালে গিয়ে লাগে। আহ! যা, তোর খুব ভাগ্য ভালো, না হলে আজ তোকে শেষ করে দিতাম। আহ! এই আওয়াজ আমি সহ্য করতে পারছি না। হঠাৎ ডাকিনীটা হাওয়ায় মিলিয়ে যায়। আমিরের মাথায় চোট লাগায় আস্তে আস্তে ওখানেই অজ্ঞান হয়ে যায়। সকাল হতেই গ্রামের কিছু লোক মাঠে কাজ করতে যাওয়ার সময় ভাঙা বাড়িটার কাছে আমিরকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে অবাক হয়ে যায়। কি ব্যাপার, এখানে এই ছেলেটা এইভাবে পড়ে আছে কেন? তারা আমিরের চোখে মুখে জল ছিটাতেই আমিরের জ্ঞান ফিরে আসে। না না, আমাকে মেরো না, ছেড়ে দাও। না না, কেউ তোমাকে মারবে না, ভয় পেও না। কি হয়েছে তোমার সাথে? আমিরের তখন হুঁশ ফিরল। তারপর সে গত রাতের সমস্ত ঘটনা খুলে বলল। হ্যাঁ, এই তল্লাটে একটা ডাকিনী থাকে, মায়া দেখিয়ে জালে ফাঁসানোর চেষ্টা করে। যাক, তোমার ভাগ্য ভালো, তোমার কিছু হয়নি, সাবধানে বাড়ি যাও। খোঁজাখুঁজি করতেই একটা ঝোপের পাশে বাইকটাকে পেয়ে যায়। তারপর আমির সেই বাইক নিয়ে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বেশ কিছুদিন পর আবার সেই কবরস্থানের সামনে একটা বাইককে দূর থেকে রেশমি হাত ইশারা করছে।
লোকটি বাইক দাঁড় করায়। মেয়েটিকে এত রাতে কবরস্থানের পাশে দেখে অবাক হয়ে যায়। কে আপনি? এত রাতে কি করছেন এই কবরস্থানে? আমি রেশমি, আমার স্বামীর লাশ দাফন করতে এসেছিলাম। দাফন করা হয়ে গেছে, এবার বাড়ি যাব। আপনি তো বিরমপুর হয়ে যাবেন, যদি দয়া করে আমাকে ওই 3 মাথার মোড়ে নামিয়ে দেন খুব উপকার হয়। আপনি একটা মেয়ে মানুষ, একা কেন লাশ দাফন করতে এসেছেন? আমাদের বাড়িতে আর কেউ নেই, আমাদের কোনো আত্মীয় স্বজনও নেই, তাই আমি একাই এসেছিলাম। লোকটির মনে সন্দেহ হলেও মায়া হলো তার ওপর। ঠিক আছে, আপনি চাপুন, আমি আপনাকে নামিয়ে দিচ্ছি। মেয়েটিকে পিছনে বসিয়ে বাইক নিয়ে এগিয়ে যেতে লাগলো। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।